নমস্কার, আমি অনিরূপা। আমি আবার চলে এলাম আমাদের দক্ষিণ ভারতের ট্রিপের ডিটেলস নিয়ে। এটা আমার 3 নম্বর ব্লগ। এর আগের দুটো ব্লগে আপনারা দেখতে পাবেন কলকাতা বা হাওড়া থেকে আমাদের তিরুপতি যাত্রা গাড়িতে, এবং তিরুপতি মন্দিরের সমস্ত দর্শন করার জন্য কী কী নিয়মাবলী আছে তার সমস্ত খুঁটিনাটি ডিটেলস পেয়ে যাবেন। আমরা আজ সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম তিরুপতি থেকে সোজা বৃহদেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এতদিন আমরা অন্ধ্রপ্রদেশ ছিলাম, এরপরে আমরা যাচ্ছি তামিলনাড়ু, কারণ এই বৃহদেশ্বর মন্দিরটা হলো তাঞ্জাভুর, যেটা তামিলনাড়ুতে আছে। আপনারা চাইলে তিরুপতি থেকে সোজা পুদুচেরি অথবা পন্ডিচেরি ঘুরতে যেতে পারেন। তিরুপতি থেকে পুদুচেরি শুধুমাত্র 259 কিলোমিটার, যা প্রায় আপনার গাড়ি করে 5 ঘন্টা লাগবে। তবে আমরা পুদুচেরি যাইনি, আমরা তার পরিবর্তে বৃহদেশ্বর মন্দির যাব ভাবলাম, কেন এটা ইন্ডিয়ান হেরিটেজ। এর আগে আমি পুদুচেরি গেছি। পুদুচেরিতে মেনলি আপনি কিছু ফ্রেঞ্চ কলোনি দেখতে পাবেন, এবং সেখানে অরবিন্দ আশ্রম, এছাড়াও আরও সি বিচ, এইসব কিছুই। কিন্তু জায়গাটা একটু বেশ এক্সপেন্সিভ। তবে তার থেকে আমার মনে হলো বৃহদেশ্বর টেম্পল ঘুরে আসাটা মাচ বেটার, কারণ এর আগে আমরা অলরেডি পুদুচেরি ঘোরা। তিরুপতি থেকে বৃহদেশ্বর টেম্পল মাত্র 403 কিলোমিটার, যা আপনার প্রায় 7.5 ঘন্টা গাড়িতে লেগে যাবে। বৃহদেশ্বর টেম্পল যাওয়ার পথে আপনি কিন্তু কাঞ্চিপুরমও ঘুরে যেতে পারেন। এক রাস্তা যায় ভেলোরের ওপর দিয়ে, সেটা আপনার লাগে 403 কিলোমিটার, আর যেটা কাঞ্চিপুরমের ওপর দিয়ে যাবে সেটা লাগবে 390 কিলোমিটার। তবে কাঞ্চিপুরমের ওপর দিয়ে গেলে আপনার লাগবে 7 ঘন্টা 40 মিনিট, আর ওইটা মোটামুটি 7 ঘন্টা 28 মিনিট, ওই জাস্ট 20-30 মিনিটের পার্থক্য। কাঞ্চিপুরমের ওপর দিয়ে গেলে আপনারা ওখানে ওই কাঞ্জিভারম যেগুলো পাওয়া যায়, ওই কাঞ্জিভারমের পুরো ইন্ডাস্ট্রিগুলো কাঞ্চিপুরমের ওপরেই পড়ে। তো সেক্ষেত্রে একদম শাড়ি কেনাকাটাও হয়ে যাবে মেয়েদের, আর ঘুরতে গিয়ে শাড়ি কেনাকাটা কম দামে পাওয়া গেলে কিন্তু মন্দ নয়। তবে আমি কিন্তু কাঞ্চিপুরমের ওপর দিয়ে যাইনি, আমি ওই যেটা বললাম 403 কিলোমিটার লাগবে ওই রাস্তার ওপর দিয়ে গেছি। এর আগে আমারও কাঞ্চিপুরম ঘোরা, এবং ওখান থেকে কিছু কাঞ্জিভারম শাড়িও আমি কিনেছিলাম। ভালো কমের ওপরে আপনারা ভালো মানের শাড়ি পেয়ে যাবেন। তিরুপতি থেকে বৃহদেশ্বর টেম্পলের ডিস্টেন্স এই যে দেখাচ্ছে, এই দেখুন, এই রোডটা যেটা আছে, এটা দেখাচ্ছে বাঁদিকে, এই রোডটা দিয়ে এই যে চিত্তুর হয়ে যে বৃহদেশ্বর টেম্পল, এটাতে আপনাদের সময় লাগবে 376 কিলোমিটার, 8 ঘন্টা 4 মিনিট। হ্যাঁ, আর এই দিকে দেখুন, এই দিকে হচ্ছে আপনাদের আছে, এই দেখুন কাঞ্চিপুরম, এই যে কাঞ্চিপুরম, এই কাঞ্চিপুরমেই কিন্তু মন্দির আছে। আর কাঞ্জিভারম শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এখানে, ওই যে একদম টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো হয় ওইখান থেকে। এদের কিছু ওই একটু খোঁজ নিলেই আপনারা একদম যেখান থেকে ইন্ডাস্ট্রি বলা হয়, শাড়ি ইন্ডাস্ট্রি, ওইখান থেকে শাড়িগুলো পেয়ে যেতে পারেন। কোনোরকম কোনো খপ্পরে যেন পড়ে যাবেন না দালালগুলো, তাহলে মুশকিল হয়ে যাবে। একটু আগে ইউটিউবে দেখে নেবেন অরিজিনাল কাঞ্জিভারম শাড়ির সুতোর কোয়ালিটি কীরকম কী, বা শাড়ি কী করে চিনবেন, একটু স্টাডি করে নিয়ে তারপরে যাবেন, তা চট করে ঠকবেন না, ভালো শাড়ি পেয়ে যাবেন। এই দেখুন কাঞ্চিপুরম দিয়ে আপনাদের টাইম লাগবে 7 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। তো এটা আপনারা যখন যাবেন তখন ভ্যারি করবে টাইমটা। এখানে দেখুন 386 কিলোমিটার দেখাচ্ছে, তো ওই টাইমটা ভ্যারি করবে, ওদের কিছু সময় কাজ হয়, তো রাস্তায় কাজ হয় সেই জন্য। তবে যারা যাচ্ছেন চেষ্টা করুন কাঞ্চিপুরমের ওপর দিয়েই যাওয়ার, কেন এত দূর যখন আসছেন কেন কাঞ্চিভারম শাড়ি কিনবেন না, অবশ্যই কিনে নিয়ে যাবেন। হ্যাঁ, এই যে আমি এক্ষুনি বাইকের টাইমিংটা দেখছিলাম, গাড়িতে 7 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে, 402 কিলোমিটার এই দিকটা সেটা। আর এখান দিয়ে গেলে এই রোডটা। আর আমাদের এর পরের প্ল্যান ছিল বৃহদেশ্বর টেম্পলে আমাদের ওই শিব ঠাকুর বা শিবলিঙ্গ দর্শন করে সোজা রামেশ্বরমের কাছাকাছি কোনো হোটেলে থাকা। তো আপনারা চাইলে কিন্তু বৃহদেশ্বর টেম্পলের কাছাকাছি কোনো হোটেলে থাকতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন,
যে তিরুপতি থেকে বেরিয়ে আগে কাঞ্চিপুরম পৌঁছে কাঞ্জিভরম শাড়ি কেনাকাটি করে ওখানে কাঞ্চিপুরমের মন্দির দর্শন করে আবার আপনারা ওখানে হয় থাকলেন একদিন, অথবা বৃহদেশ্বর টেম্পলের কাছাকাছি কোনো হোটেল নিয়ে ওখানে থেকে পরের দিনকে বৃহদেশ্বর টেম্পল দর্শন করে আবার পরের দিনকে আপনারা চলে যেতে পারেন সোজা রামেশ্বরম। আমরা আর সময় নষ্ট করিনি, আমরা সোজা তিরুপতি থেকে বেরিয়ে বৃহদেশ্বর টেম্পলে আমরা একদিনও স্টে করিনি, ওখানে আমরা শিবলিঙ্গ দর্শন করে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম রামেশ্বরম পৌঁছতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল, রাত 12টা 12:30 কাছাকাছি, প্রায় 1:45 কাছাকাছি আমাদের লেগে গিয়েছিল। আর জানেনই সাউথ ইন্ডিয়া ঘুরতে গেলে ম্যাক্সিমাম টাইম তো ইডলি ধোসা এগুলো খেয়েই হয়ে যায়, তবে আপনারা চাইলে অন্যান্য খাবারও খেতে পারেন। আমরা যেহেতু নিজেরাই ড্রাইভ করছিলাম, তো সেক্ষেত্রে শরীর খারাপ হয়ে যাওয়ার জন্যে আমরা ওই ইডলি খেয়েছিলাম সকালবেলা বা দুপুরবেলার দিকটা। এখানে বেশ ফ্রেশ ভালো ইডলি পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন কোনো বড় রেস্টুরেন্ট নয়, যেখানে দেখবেন একটু ওই ঝোপঝাড় দেওয়া একটু ঘরোয়া টাইপের ইডলি বানাচ্ছে, সেখানে ইডলিগুলো কিন্তু টক হয় না, খুব ফ্রেশ ওরা দেয়। আর সাউথের আপনারা পরোটা ট্রাই করবেন, এখানে পরোটা কিন্তু ভীষণ সফট, খুব সুন্দর হয়। তারপর বিরিয়ানিগুলো ভালো বানায়। তবে একটু দেখে শুনে আপনাকে একটু রেস্টুরেন্টে ঢুকতে হবে। রেস্টুরেন্ট হোক বা যে কোনো খাবার জায়গায় মোটামুটি ভালোই খাবার পাবেন এখানে। আর বাঙালি হোটেল চাইলে একদম সোজা পাবেন আপনারা বিবেকানন্দ রক বা কন্যাকুমারী, ওইখানে পাবেন। তবে আমরা রাতের দিকে কিন্তু বেশ পাঞ্জাবি ধাবায় দাঁড়াতাম, মানে হোটেলে চেক ইন করার আগে চাইনিজ খেতাম। ওই যে ধারণা থাকে সকলের সাউথ ইন্ডিয়ান ফুড মানেই সব কিছু নারকেল তেলে ভাজা, এটা কিন্তু নয়। টক জল দিয়ে সমস্ত রান্না করা কিছু কিছু জায়গায় পাবেন। একদম অথেন্টিক যে সাউথ ইন্ডিয়ান দোকানগুলো আছে ওদের তো খাবার ওরকমই থাকবে, কিন্তু আপনি যদি এরকম চাইনিজ বা পাঞ্জাবি ধাবায় খেতে চান, সেখানে কিন্তু আপনাকে মোটেই নারকেল তেলে ভাজা খাবার খেতে হবে না। নর্মাল যেরকম ফুড হয় সর্ষের তেলে বা ঘি বা সাদা তেলে সেরকমই পাবেন। তবে ওই বাঙালিদের মতো ভাত ডাল পোস্ত ওগুলো তো পাবেন না, ওগুলো পেতে গেলে আপনাকে কন্যাকুমারী যেতে হবে। The shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, patterns leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truths as they flow down. Their songs entwined with the trees.
অবশেষে আমরা চলে এলাম বৃহদেশ্বর মন্দিরে। এই মন্দিরটি তামিলনাড়ুর তাঞ্জাভুর শহরে অবস্থিত। এই মন্দিরটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। মন্দিরের অপোজিটেই আপনারা 4 হুইলার পার্কিং বা 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। আর মন্দিরে ঢুকেই ডান দিকে জুতো রাখার জায়গা ব্যবস্থা আছে। মন্দিরের ভেতরে কোনো প্রবেশ মূল্য নেই এবং জুতো রাখার জন্যও কোনো মূল্য দিতে হবে না। এই যে দেখছেন মন্দির, এই বিশাল মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহান রাজা প্রথম চোল। ইনি চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। এই মন্দিরটি প্রায় আজ থেকে 1000 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। মন্দিরটি সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি। ভারতের মধ্যে প্রথম মন্দির যেটি গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরটি তৈরি করা হয়েছিল যে গ্রানাইট পাথর দিয়ে, সেটা জোড়ার জন্যে কিন্তু কোনো রকম কোনো সিমেন্ট, বালি, মাটি কিছুই ব্যবহার করা হয়নি। পাথরের ওপর পাথর বসিয়ে এটা তৈরি করা হয়েছিল। মন্দিরের সামনে যে নন্দী রাখা আছে সেটা সম্পূর্ণ একটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের প্রধান টাওয়ারের নাম বিমানম, যা প্রায় 66 মিটার অথবা 216 ফুট উঁচু এবং এর যে পাথরের ওজন প্রায় 80 টন এবং ষাঁড়টির ওজন হলো 25 টন। এই যে এখানে জুতো রাখার জায়গা পাবেন। রাজা চোল ছিলেন একজন সাহসী এবং জ্ঞানী শাসক এবং তিনি বিশ্বাস করতেন ভগবান শিব তাকে শক্তি ও বিজয় দান করেছেন এবং তার কৃতজ্ঞতা ও ভক্তি স্বরূপ তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং চেয়েছিলেন যা হবে অত্যন্ত বিশাল এবং চিরস্থায়ী। তাই তিনি কিন্তু মন্দিরটি সম্পূর্ণভাবে গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করেন। আমরা যদি একটু সার্চ করতে পারি তাহলে দেখব আশেপাশে কোনো গ্রানাইট পাথরের পাহাড় ছিল না। সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে উনি হাতি, কাঠের গুঁড়ি, মানুষের সাহায্যে এই গ্রানাইট পাথর এনে মন্দিরটি নির্মাণ করেন। কি অদ্ভুত লাগছে না? এত বড় মন্দির প্রায় 1000 বছরের বেশি হয়ে গেল একইভাবে নিজস্ব স্বমহিমায় বিরাজমান। এক্ষেত্রে কিন্তু আমি আগেও বলেছি কোনো রকম কোনো সিমেন্ট বা কাদা, মাটি কিছুই ব্যবহার করা হয়নি পাথরগুলো জোড়ার জন্যে। পাথরের ওপর পাথর বসিয়ে কিন্তু এভাবে ওরা মন্দির নির্মাণ করেছে। মন্দিরের সামনে যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বার দিয়ে গেলে আপনারা শিবলিঙ্গ দর্শন করতে পারবেন। যদি পুজো দিতে চান সেক্ষেত্রে কিন্তু মন্দিরের ডান দিকে একটি দরজা আছে, সেই দরজা দিয়ে ঢুকে ওখানে যে পুরোহিত আছেন সেখানে আপনারা একটু রিকোয়েস্ট করতে পারেন পুজো দেওয়ার জন্যে। সেক্ষেত্রে ওনারা কিন্তু আপনাদের পুজো দিতে সাহায্য করবেন। এই যে আমরা মন্দিরের সামনে নানা রকম ছবি তুলেছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। এরপরে আমি রামেশ্বরমের সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের কাছে পরবর্তী ব্লগেতে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। ধন্যবাদ।